ভারতের উত্তর পূর্ব রাজ্য ও পশ্চিমবঙ্গকে মিলিয়ে গ্রেটার বাংলাদেশের স্বপ্ন দেখা বাংলাদেশের ছাত্রনেতা উসমান হাদির মৃত্যুর পর গোটা বাংলাদেশে কট্টরপন্থী হিংসার আগুন জ্বলছে। উসমান হাদিকে আননোন গানম্যান গুলি করে। এরপর 18ই ডিসেম্বর তাকে ডেড ঘোষণা করা হয়। মিডিয়া হাউস থেকে শুরু করে শেখ মুজিবুর রহমানের বাড়ি এবং ভারতীয় দূতাবাস সব জায়গায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। প্রশ্ন হচ্ছে, উসমান হাদির প্রভাব কি এতটাই বেশি ছিল যে নিজেকে শিক্ষিত ও তথাকথিত প্রগতিশীল বলে পরিচয় দেওয়া মোহাম্মদ ইউনূসও এই উগ্রপন্থী জননেতাকে দেশ জ্বালানো থেকে আটকাতে পারলেন না? আর এই সব কিছু ঘটছে 12ই ফেব্রুয়ারি হওয়ার কথা জাতীয় নির্বাচনের ঠিক আগে। উসমান হাদির মুখ 2024 সালে ছাত্র নেতৃত্বাধীন জুলাই বিপ্লবের সময় সামনে আসে, যে আন্দোলন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ক্ষমতা থেকে সরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। এরপর আদি ইনকলাব মঞ্চ নামে একটা যুব সংগঠন গঠন করেন। গুলিবিদ্ধ হওয়ার সময় তিনি ইনকলাব মঞ্চের মুখপাত্র ছিলেন। এই মঞ্চ নিজেকে একটা বিপ্লবী সাংস্কৃতিক প্ল্যাটফর্ম বলে দাবি করলেও এর চিন্তাধারা প্রকাশ্যেই ভারত বিরোধী ছিল। উসমান হাদি আসন্ন নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু 12ই ডিসেম্বর মোটরসাইকেলে আসা অজ্ঞাত হামলাকারীরা তাকে গুলি করে। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে 18ই ডিসেম্বর 2025 সালে তার মৃত্যু হয়। মৃত্যুর খবর ছড়াতেই বাংলাদেশে হিংসা ও অরাজকতা শুরু হয়। ভারত বিরোধী আবেগ প্রকাশ্য রাস্তায় নেমে আসে। প্রথম আলো, দ্য ডেলি স্টারের মতো মিডিয়া হাউসের উপর হামলা চালিয়ে তাদের অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়, যখন ভেতরে সাংবাদিকরাও আটকে ছিলেন। ক্ষোভ এতটাই তীব্র ছিল যে কারো জীবনের তোয়াক্কা করা হয়নি। এই রাগ শুধু উসমান হাদির মৃত্যুতে সীমাবদ্ধ ছিল না, এর মধ্যে গভীর ভারত বিরোধী ঘৃণাও স্পষ্ট হয়ে উঠেছিল। প্রথম আলো, যা বাংলাদেশের সবচেয়ে বড় দৈনিক পত্রিকা, যার উপর দীর্ঘদিন ধরেই প্রো ইন্ডিয়া ও অ্যান্টি ইসলামিক ও আওয়ামী লীগপন্থী হওয়ার অভিযোগ তোলা হয়েছে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই এই টার্গেট হয়। অন্যদিকে বাংলাদেশের প্রধান ইংরেজি দৈনিক দ্য ডেলি স্টারও ভারতের দিকে ঝুঁকে থাকার অভিযোগে হামলার শিকার হয়। এছাড়া নিউ এজ পত্রিকার সিনিয়র সাংবাদিক নুরুল কবিরকেও উগ্রপন্থী জনতা হেনস্থা করে এবং তার উপর হামলা চালায়। পরিস্থিতি এখানেই থামেনি। ঢাকার ধানমন্ডি 32-এ অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈতৃক বাড়ি ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়। চট্টগ্রামে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশনারের অফিস ও আবাসে পাথর ছোড়া হয়। ঢাকা, রাজশাহী ও খুলনায় ভারতীয় হাই কমিশনের দপ্তরগুলোও লক্ষ্য করে হামলার চেষ্টা করা হয়। এরপর ভারতকে রাজশাহী ও খুলনার দুটো ভিসা সেন্টার বন্ধ করতে হয়। আপনাদের হয়তো মনে আছে, বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসকে টার্গেট করে ইসলামপন্থী জনতার উস্কানিমূলক বক্তব্য, মিছিল, ভাঙচুর এর আগেও হয়েছিল, কিন্তু ইউনূস সরকার এর বিরুদ্ধে কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি, যার ফলে পরিস্থিতি আজ এতদূর গড়িয়েছে। এরই মধ্যে ময়মনসিংহ জেলা থেকে আর একটা ভয়াবহ খবর সামনে আসে। সেখানে এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে ইসলামী উগ্রপন্থীদের ভিড় পিটিয়ে হত্যা করে এবং তার মৃতদেহ গাছের সঙ্গে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়। ভাবুন তো, যখন আননোন বন্দুকধারীর হাতে উসমান হাদি খুন হওয়ার প্রতিবাদ হওয়ার কথা ছিল ইউনূস সরকারের আইন শৃঙ্খলার ব্যর্থতার বিরুদ্ধে, তখন সেই প্রতিবাদের শিকার হচ্ছে হিন্দুরা। কারণ প্রতিটি উগ্রপন্থী ভাইজানের শেষ শত্রুই তো হিন্দুই। একইভাবে গত রাতে ঢাকার চাইনট সংস্কৃতি ভবন, যা ভারতীয় শিল্প সংস্কৃতিকে প্রমোট করে এমন একটি কালচারাল সেন্টার, সেখানেও হামলা, লুটপাট ও ভাঙচুর হয়, যার ছবিগুলি আপনি সেখানে দেখতে পাচ্ছেন। অর্থাৎ জুলাই মাসের ছাত্র আন্দোলন, অগ্নিসংযোগ ও অরাজকতার সেই একই প্যাটার্ন আবার ফিরে এসেছে। পার্থক্য শুধু এই যে এখন ক্ষমতায় রয়েছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু উগ্রপন্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার বদলে তিনি উসমান হাদির মৃত্যুকে অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করছেন এবং শহীদ ঘোষণা করেছেন। আর তা করবেন নাই বা কেন? উসমান হাদিকে গুলি করা ইউনূস সরকারের ব্যর্থতা হলেও বাংলাদেশে ছড়িয়ে পড়া এই অরাজকতার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি স্বয়ং মোহাম্মদ ইউনূস। কারণ হিংসা মানে নির্বাচন পিছিয়ে যাওয়া, আর নির্বাচন পিছলো তো ইউনূসের মেয়াদ বেড়ে যাওয়া। সম্ভবত সেই কারণেই 19শে ডিসেম্বর জুম্মার নামাজের পর সারা দেশে হাদির জন্য বিশেষ দোয়ার নির্দেশ দেওয়া হয় এবং 20 ডিসেম্বর জাতীয় শোক ঘোষণা করা হয়। আর আপনারা তো জানেনই শুক্রবার নামাজের পর কি ঘটে।
কাশ্মীর থেকে দিল্লি, উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গ আমরা দেখেছি শুক্রবার নামাজের পর উগ্রপন্থীরা কীভাবে ভায়োলেন্স অর্গানাইজড করে। আর বাংলাদেশেও সেই ভাইজান আলাদা কিছু তো নয়। আর ইউনূস ঠিক সেটাই চান যা তারা করে চলেছে। তাই সবচেয়ে বড় প্রশ্ন এটাই, একটা অন্তর্বর্তী সরকারের কাজ কি দেশকে সামলানো নাকি উগ্রপন্থীদের নৈতিক বৈধতা দেওয়া? কিন্তু যাকে শিক্ষিত নোবেলজয়ী গ্লোবাল আইকন বলে ক্ষমতায় আনা হয়, তার বিরুদ্ধে কোনো শান্তিকামী বৈশ্বিক প্রতিষ্ঠানই এই নিয়ে প্রশ্ন তুলবে না। তার শাসনকালে প্রথমে হিন্দুদের চিহ্নিত করে নিশানা করা হয়েছে, তারপর ভারতপন্থী বলে বিবেচিত মিডিয়া হাউসগুলোকে এখন আবার ভারতীয় দূতাবাস। চারিদিকে আতঙ্ক, ভয় ও সন্ত্রাস। আর সরকারের জবাব রাষ্ট্রীয় শোক ও প্রতীকী অঙ্গভঙ্গি। যদি এটাই নেতৃত্ব হয়, তবে প্রশ্ন ওটাই স্বাভাবিক, বাংলাদেশে কি আদৌ নির্বাচন হবে এবং গণতন্ত্র ফিরবে, নাকি বাংলাদেশ উগ্রপন্থীদের হাতেই বন্ধক হয়ে থেকে যাবে? বন্ধুরা, এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর এমন আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় হিন্দ, নমস্কার।